সবাইকে স্বাগত জানাচ্ছি মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। আপনাদের সাথে আজ রয়েছি রহমান রাশেদ। নাজুক স্বাস্থ্য খাতের ভঙ্গুর চেহারা বেরিয়ে এসেছে করোনার এই সময়টায়। অসুস্থ এই খাতের চিকিৎসায় এবার অপসারণ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক পরিচালককে। আর মহাপরিচালকের পদত্যাগের পর এখন নতুন মুখের খোঁজে রয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন প্রজ্ঞাপন জারির পরই নিয়োগ দেয়া হবে এই সব পদে। নিজের ব্যর্থতার প্রশ্নে ছিলেন নিশ্চুপ। করোনা মোকাবেলায় ব্যর্থতা সহ সাম্প্রতিক নানা কারণে সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনায় দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের তীর ছিল আবুল কালাম আজাদের দিকে। অধিদপ্তর আর মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করে। মঙ্গলবার পদত্যাগ করেন সমালোচিত এই মহাপরিচালক। তবে মহাপরিচালক পদত্যাগ করলেও স্বাস্থ্য অধিদপ্তরের সব কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। স্বাস্থ্য অধিদপ্তর একটা তো অনেক বড় প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের প্রতিদিনের যে কাজকর্ম সেটা তো একদিনেই থেমে যাওয়ার বিষয় না। প্রতিদিনের কাজকর্ম যেরকম চলে সেই কাজকর্ম চলছে, কোথাও কোনো বাধা বা বিপত্তি নাই। তথ্যমন্ত্রী মনে করেন আবুল কালাম আজাদের পদত্যাগে স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে, এবং সেই প্রেক্ষাপটে তার পদত্যাগকে আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ভূমিকা পালন করবে। দিনভর নানা আলোচনা শেষে গণমাধ্যমের সামনে স্বাস্থ্যমন্ত্রী জানালেন পদত্যাগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী। পরবর্তী ডিজি নিয়োগে প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। ডিজি মহোদয় পদত্যাগ করেছে, এটা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটা জনপ্রশাসনে গিয়েছে। জনপ্রশাসন এটাকে সিদ্ধান্ত নেবে পরবর্তী কি তারা নেবে। আমরা সকলে মিলেই তো আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত আমরা নিব। আমরা দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই বিষয়ে আলোচনা করে নিব। তবে করোনাকালে ব্যর্থতা ও দায় নিয়ে পদত্যাগের প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে পুরোপুরি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। শিরশির অনুভূতিকে হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে, সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। একটু অন্য প্রসঙ্গে যাই। আসছে 24 জুলাই বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত হতে যাচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলতে চাই। ডক্টর শরীফুল ইসলাম দুলু আমাদের সাথে যুক্ত হয়েছেন, সদস্য সচিব বাংলাদেশ মার্কেটিং ডে 2020। জনাব শরীফুল ইসলাম, অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি নিউজ রুম আপডেটে। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। হ্যাঁ, একটু ভিন্ন আঙ্গিকেই এবার মার্কেটিং ডে উদযাপিত হতে যাচ্ছে। যেহেতু করোনা আসছে, খুব স্বাভাবিক মার্কেটিং ডে এবং যারা মার্কেটিয়ার হিসেবে কাজ করেন, যারা প্রফেশনাল রয়েছেন, চ্যালেঞ্জের মুখে তো নিশ্চিতভাবেই পড়বেন। তবে একটু শুরুতে জেনে আসতে চাই যে এই মার্কেটিং ডেকে ঘিরে আপনারা এই ভিন্ন প্রেক্ষাপটকে সামনে নিয়ে কি কি আয়োজন রেখেছেন? ধন্যবাদ। বাংলাদেশের সর্ববৃহৎ কমিউনিটি মার্কেটার্স যারা মার্কেটিং এবং সেলস প্রফেশনে কাজ করেন, আমরা 2018 সালে প্রথম বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন শুরু করি। প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ যারা এই পেশার সাথে সংশ্লিষ্ট, আমরা পরাপর 2 বছর এই উদযাপন করেছি। 2019-এ অ্যাবাউট 26,500 রেজিস্ট্রেশন করেছিলেন যারা এই অনুষ্ঠানে। এই বছরটা প্যান্ডামিকের জন্য আমাদের একটু চ্যালেঞ্জ বেশি। আমরা এবার বাংলাদেশের সবচেয়ে বড় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেলিব্রেশন করব। আপনারা জানেন বাংলাদেশে প্রতিটি মার্কেটার্স ইতিপূর্বে দারুণ উৎসাহ উদ্দীপনায় রয়েছে, কারণ গত 4 মাস আমরা ফ্রন্ট লাইনার হিসাবে যে মার্কেটিং এবং সেলসের লোকজন তারা
অন্যান্য যাদেরকে আমরা ফ্রন্ট লাইনার হিসেবে সেলুট করছি, ডক্টরস, নার্স, অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন, তাদের সাথে আমাদের সেলস ফোর্স যারা প্রতিটা ঘরে প্রতিটা মানুষের জন্য খাদ্য সামগ্রী থেকে শুরু করে সেবা সামগ্রী পৌঁছে দিচ্ছে। এই জনগোষ্ঠীর যে মিলন মেলা, এই মিলন মেলাটা ঘিরে সবাই বেশ আনন্দিত যে আমরা 24 এবং 25 তারিখ 2 দিন, 24 তারিখ সকাল 10টায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা হবে এবং 24 তারিখে 3টা থেকে রাত 9টা পর্যন্ত 4টা বিষয়ভিত্তিক প্যানেল ডিসকাশন এবং 25 তারিখে 4টা থেকে রাত 9টা পর্যন্ত আরও 4টা বিষয়ভিত্তিক প্যানেল ডিসকাশন হবে। এর মূল জায়গাটাই হচ্ছে আমাদের এই সর্ববৃহৎ কমিউনিটির যে মানুষরা রয়েছেন তাদের উৎসাহ, তাদের এই করোনা। এবারে জনাব শরীফুল ইসলাম, এবারের আয়োজনে আপনাদের মূল বিষয়টা কি প্রাধান্য পাবে? আপনাদের কি লক্ষ্য নিয়ে আপনারা আমাদের আয়োজনটি? এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কারেজ টু কমব্যাট, যে আমরা সাহসের সাথে মোকাবেলা, আমরা কিভাবে এই গ্লোবাল সিচুয়েশনকে লোকালি আমাদের আঙ্গিকে আমরা কিভাবে সাহসের সাথে মোকাবেলা করব এবং এই মোকাবেলার জন্য বর্তমান এই প্যান্ডামিকে কিছু স্কিলস রিকোয়ার হয়ে পড়ে। আমরা সেই স্কিলসগুলো কিভাবে আমাদের সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে আমরা সেটাকে ডেভেলপ করব। আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা কমিউনিটি, মার্কেটিং কমিউনিটি আমরা দেখতে চাই বাংলাদেশে, যে বাংলাদেশের প্রতিটা মার্কেটিং প্রফেশনালস যারা আপনি জানেন অ্যাবাউট 4 to 5 মিলিয়ন প্রফেশনালস কাজ করেন বাংলাদেশে বিভিন্ন পদ পদবিতে, বিভিন্ন বিষয়ভিত্তিক, এফএমসিজি, ফার্মাসিউটিক্যাল সহ। এফএমসিজি যেহেতু কথা বললেন, আমরা বুঝি ফাস্ট মুভিং কনজিউমার গুড, নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনি একদম ফ্রন্টলাইনারদের কথা বলছিলেন, ডাক্তার, সাংবাদিক, পুলিশ, যারা স্বাস্থ্য কর্মী রয়েছেন, তাদের মতো করে মার্কেটিংয়ে যারা মার্কেটিয়ার, তারাও খুব স্বাভাবিকভাবে এই প্যান্ডেমিকের সময়ে কাজ করে গেছেন ফ্রন্টলাইনার হিসেবেই, ঝুঁকি মাথায় নিয়ে। তো এই প্যান্ডেমিকের সময়টা আসার পরে আপনাদের কাছে কিভাবে নতুন রূপে ধরা দিয়েছে? আপনারা মনে করছেন যে মার্কেটিং ডেতে আপনারা নতুন কি আঙ্গিকে এই মার্কেটিং প্রফেশনালদের সামনে নতুন কি কি আঙ্গিক তুলে ধরবেন? আমরা প্রথম বিষয়টা হচ্ছে সাহসের বিষয়, কারণ এই প্যান্ডামিক সিংহভাগ মানুষকে আতঙ্কিত করেছে যেভাবেই করুক। তো আমরা বাংলাদেশে প্রায় 3.5 কোটি পরিবার, এই পরিবারের প্রতিটা মানুষকে আমরা প্রতিদিন প্রতি বেলায় তাদের প্রয়োজনীয় সামগ্রী আমরা দিচ্ছি, সেবা দিচ্ছি। সেটা ট্রেডিশনাল মার্কেটিং থেকে এই প্যান্ডেমিকের সময়, যেটাকে নিউ নরমাল বলছি আমরা, এই দুটো যদি একটু ছোট করে যদি একটু তফাৎটা বলেন, যে আপনাদের কাছে নতুন কি কি বিষয় এসেছে সামনে, চ্যালেঞ্জগুলো? আমাদের চ্যালেঞ্জ এখন হচ্ছে আমাদের কাস্টমার্স, তাদেরকে প্রপার সার্ভিস প্রোভাইড করা। তার ভিতরে আমরা এখন ডিজিটাল ফোকাসড, মার্কেটগুলো এখন ডিজিটাল ফোকাসড, যে ইন্ডিভিজুয়াল কাস্টমারকে প্রোডাক্ট ওয়াইজ তার ঘরে বসে আমরা ট্রিগারিং করার একটা অপরচুনিটিস আমরা নিচ্ছি। এই প্যান্ডামিককে আমরা বলতে চাচ্ছি এটা নতুন আতঙ্কের বিষয় না, এটা একটা অপরচুনিটিস। এই অপরচুনিটিসটাকেই আমরা সামনে নিয়ে স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো রয়েছে, যে আমরা ডিজিটাল ফোকাস যদি হতে হয়, ট্রেডিশনাল টু ডিজিটালের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নতুন কি দরকার এই বৃহৎ সেলস টিমের, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করেছি। সেই জায়গাগুলোকেই আমরা চাচ্ছি যে এই প্যান্ডামিক চ্যালেঞ্জগুলো যাতে আমাদের অপরচুনিটি হিসাবে আসে, কারণ বাংলাদেশের এই বেসিক ফুড অ্যান্ড বেসিক হেলথ, এই জায়গাটাকে আমরা ফোকাস করে আমাদের ইকোনমির
কন্ট্রিবিউশনে সম্ভাবনার কথা যেহেতু বলছিলেন, সম্ভাবনা লুফে নেওয়ার একটা মাত্রা যোগ হয়েছে, সম্ভাবনা তো তৈরি হয়েছে, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। একটা বিরতির সময় হয়েছে, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে ফিরছি একটু পরে। জনাব শরীফুল ইসলামের সাথে কথা হচ্ছিল। আপনারা জানেন 24 জুলাই আসছে, বাংলাদেশ মার্কেটিং ডে পালিত হবে। একটা বিরতির সময় হয়েছে। মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট দেখছেন আপনারা মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট দেখছেন। রহমান রাশেদ সাথে রয়েছে। বাংলাদেশে ঈদের খুশি, ইন্টারনেট বোনাস বেশি বেশি, 499 টাকায় 40 জিবি, 169 টাকায় 14 জিবি। বাংলাদেশ মার্কেটিং ডে 2020 এটি নিয়ে কথা হচ্ছিল। ডক্টর শরীফুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। ডক্টর শরীফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডিজিটাল প্ল্যাটফর্মের কথা চলেই এসেছে খুব স্বাভাবিকভাবে। ডিজিটাল মার্কেটিং এই নোশনটা নিয়ে বা এই থিমটা নিয়ে তো অনেকদিন ধরে আলোচিত বিষয়, তবে করোনা আসার পরে এর প্রয়োজনীয়তা বোধহয় নতুন করে উপলব্ধি হচ্ছে সবার, তাই না? এই ব্যাপারটা আপনাদেরকে কিভাবে ভাবাচ্ছে? একজন নতুন যিনি পাশ করে বেরোবেন বা যিনি মার্কেটিয়ার হওয়ার স্বপ্ন দেখেন বা যারা মার্কেটিয়ার রয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে স্কিলসগুলো তাদের জন্য কতটা জরুরি, কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারেন? ধন্যবাদ। আমরা এই প্যান্ডামিকে যে এডুকেশনটা বা লার্নিংটা আমাদের হয়েছে, যে বিশ্বের ডিজিটাল মার্কেটের থেকে আমরা অনেকটা দূরে ছিলাম। এবছর এই ডিজিটাল মার্কেটিং ই কমার্সের একটা কালচার শুরু হয়েছে, ফেসবুক বেস। তো যেহেতু এই করোনাকালীন সময় আমাদের কনজিউমাররা অলরেডি তাদের বিহেভিয়ার, তাদের শপিং বিহেভিয়ার, তাদের মার্কেট বিহেভিয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা একটা লক্ষণীয় বিষয় দেখেছি যে মানুষ ঘরে বসেই করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই মার্কেটটা গত 4 মাসে তার 4 মাসের আগের চেয়ে তার গ্রোথ মোর দেন 100%। তো আমরা মনে করি এই মার্কেটে একটা জায়গা থাকে, আমাদের ফিজিক্যাল একটা ডিস্ট্রিবিউশনের জায়গা, প্রোডাক্ট বাইং, ট্রানজেকশন, রিকোয়ারমেন্ট সব হওয়ার পরে ফিজিক্যালি একটা জায়গা থাকে যেটা প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জায়গায়। আরেকটা বলেছেন যে এখন যারা নতুন আসবেন, আমরা আশা করি তাকে ফুল একটা ফিট নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে নতুন উদ্যোক্তা হোক, নতুন প্রফেশনাল হোক, তাকে ডিজিটালের ইকুইপড হয়েই তাকে মার্কেটে এই স্কিলগুলো নিয়েই আমরা এবার কাজ করছি। আরেকটা লক্ষণীয়, এবছর এই প্যান্ডামিকের সময় আমরা অপরচুনিটি হিসেবে নিচ্ছি যে ইন্ডাস্ট্রির সকল সেক্টরকে আমরা এবছর একসাথে বসছি। 24 এবং 25 তারিখ 8টা ভাইটালকে আমরা সামনে নিয়ে ইন্ডাস্ট্রির টপ প্লেয়ারের যে এক্সপার্টিস যারা আছেন তারা একসাথে বসছেন। এখানে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে পুরো ইন্ডাস্ট্রির নতুন, যেটা আমাকে নিউ নর্মাল বলি, এই নতুন এনভায়রনমেন্টে সাপোর্ট অ্যান্ড কাজ করা। আমরা পুরো ইন্ডাস্ট্রির স্ট্র্যাটেজিক পার্ট, নেক্সট সময়গুলোকে আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে খাপ খাওয়াবে, ইন্ডাস্ট্রির কী পরিবর্তন দরকার, কী পরিবর্ধন দরকার, এবং আমাদের যারা এই পরিবর্তন এবং পরিবর্ধনের সাথে যারা ইমপ্লিমেন্টেশনে থাকবে তাদের কি স্কিলগুলোকে আমাদের ইনক্রিজ করা দরকার। সেক্ষেত্রে এবার আমরা শুধুমাত্র প্রফেশনাল না, মার্কেটিং ডে আপনি জানেন যে বাংলাদেশের যারা পড়াচ্ছেন, একাডেমিশিয়ান, স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনালস সকলে মিলে এই নেক্সট ড্রাইভেনে আমাদের করণীয় কিভাবে আমরা। ডক্টর শরীফুল ইসলাম, বাংলাদেশ মার্কেটিং ডের সফলতা কামনা করছি। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডক্টর শরীফুল ইসলামের সাথে কথা হচ্ছিল। আসছে 24 জুলাই বাংলাদেশ মার্কেটিং ডে, জানিয়ে রাখলাম আরেকবার। নিউজ রুম আপডেট দেখছেন। বিজনেস 24 নিয়ে একটু পর ফিরছি, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার। মিস্টার হাইজিন নিউজ রুম আপডেট দেখছেন। বিজনেস 24 শিরোনাম জানিয়ে দেবো এবার। করোনাকালে ঢাকায় বাসা ছেড়েছে 1.5 লাখের বেশি পরিবার। ভাড়া কমালেও ফাঁকা থাকছে ফ্ল্যাট।
প্রণোদনার মাত্র 30% ঋণ দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। গুরুত্ব নেই কৃষি আর এসএমই খাতে। আপনার শিরোনাম শুনছিলেন। রাজধানীর বেশিরভাগ ভবনে এখন পড়ে আছে ফাঁকা ফ্ল্যাট। ভাড়া কমিয়েও ভাড়াটিয়া পাচ্ছেন না অনেক বাড়িওয়ালা। ভাড়াটিয়া পরিষদ জানিয়েছে করোনাকালে এখন পর্যন্ত ঢাকায় বাসা ছেড়েছে 1.5 লাখের বেশি পরিবার, যাদের বেশিরভাগই মধ্য আর নিম্ন মধ্যবিত্ত। পশ্চিম ধানমন্ডির এই ফ্ল্যাট খালি পড়ে আছে 2 মাস হলো। খরচ বইতে না পেরে বাসাটি ছেড়ে দিয়েছেন ভাড়াটিয়া। এখন ভাড়া কমিয়ে দিয়েও মিলছে না নতুন কোনো পরিবার। একই ভবনেই 3-4 মাসের ভাড়া দিতে না পেরে বাড়ির মালিককে কিছু না জানিয়ে আসবাবপত্র ফেলেই চলে গেছে আরেকটি পরিবার। অলরেডি একজন চলে গেছে, আর 3 জন কাটাইতেছেন, অ্যাডভান্স কাটাইতেছেন, চলে যাবে তারা। আর একটা তো বাসা ফালাইতেই পালাই গেছে। ন্যাশনাল হাউজিং থেকে লোন নিয়েছি, আবার জমি বিক্রি করে বাড়ি বানাইছি সুখে থাকার জন্য। সেখানে তো এখন আমাদের সংসারই চলে না। বাড়ি ভাড়া নিয়ে এমন চিত্র রাজধানীর প্রায় সব আবাসিক এলাকায়। মোড়ে মোড়ে বাসা ভাড়ার বিজ্ঞপ্তি, রাস্তার এপাশ কিংবা ওপাশ সবখানেই দেখা মিলছে টুলেটের। বাড়ি ভাড়ার ওপর নির্ভর করে যাদের জীবনযাপন, তাদের আয় উপার্জনে এখন ভাটার টান। ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, পানির বিল, সিটি কর্পোরেশন ট্যাক্স, এগুলো তো সরকার আমাদের মাপ দিচ্ছে না। তাহলে 10টা ফ্ল্যাট 4টা ফ্ল্যাট ভাড়া চলে, অনেকটা স্যাক্রিফাইস করছি, আমি 50% কনজেস্ট করছি। তো এখন আমাদের তো সমস্যা, আমাদের তো এটার উপর ডিপেন্ডেন্ট। এখন তো কারোরই অনেকেরই কাজ নেই, চাকরি বাকরি সব ব্যাপারে তো বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে, তাদেরও বুঝতে হবে, যে যেহেতু ওনাদেরও তো চলতে হবে আমাদের, সেহেতু দুজনের মধ্যে একটু নেগোসিয়েশন করে একটু ভালো থাকলে সমস্যাটা কি। ভাড়াটিয়া পরিষদের তথ্য মতে করোনার 4 মাসে ঢাকায় বাসা ছেড়েছে 1.5 লাখেরও বেশি পরিবার। 1,60,000 পরিবার চলে গেছে, আরো ঈদের মধ্যে চলে যাবে প্রায় 2 লক্ষ। নিম্ন মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষগুলো সবই এই বাসা ভাড়ার যাতনায় পড়ে আছে। একজন বিশ্লেষক বলছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাড়ির মালিক ও ভাড়াটিয়া সবার জন্যই প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা কিংবা নির্দেশনা। সরকারের একটু দিক নির্দেশনা থাকা উচিত, সেটা থাকলে পরে এই অস্থিরতাটা হতো না, এবং এই এক্সপ্লয়টেশন, যে কোনো পার্টি, শক্তিশালী পার্টি দুর্বল পার্টির উপর একটা এক্সপ্লয়টেশন করছে, সেই জিনিসটা থেকে আমরা অব্যাহতি পেতে পারতাম। 2011 আদমশুমারি হিসাবে রাজধানীর 80% অধিবাসী ভাড়াটিয়া। কীর্তিজানাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। করোনাকালে প্রণোদনা ঘোষণার 4 মাসে মাত্র 30% ঋণ দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। কৃষি আর এসএমই খাতে তা আরও অনেক কম। ব্যাংকাররা বলছেন ঋণের শর্ত কঠিন আর কর্মী সংকটের কারণে বিতরণে ধীরগতি রয়েছে। আর কৃষি আর এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। আমাদের সহকর্মী মাসুম মিয়া নিয়ে প্রতিবেদন করেছেন, আমরা একটু পরে দেখার চেষ্টা করব এটা নিয়ে। আপনারা মিস্টার হাইজিন নিউজরুম আপডেট দেখছেন। সময় হয়েছে ছোট আরেকটা বিরতি, সাথেই থাকবেন। আরও আপডেট নিয়ে একটু পর ফিরছি। আর যে প্রতিবেদন জানাচ্ছিলাম দেখব বিরতি পরে। মিস্টার হাইজিন নিউজরুম আপডেট দেখছেন আপনারা। করোনাকালে প্রণোদনা ঘোষণার 4 মাসে মাত্র 30% ঋণ দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো, যেখানে কৃষি এবং এসএমই খাতে বরাদ্দটা অনেকই কম। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেছেন যে কৃষি আর এসএমই খাতকে গুরুত্ব দেওয়া যেতে হয়, সেই তাগিদ তিনি দিয়েছেন। রিপোর্ট রয়েছে, দেখে আসবো। আক্তারুজ্জামান খায়রুল পরিবার ও কৃষি ব্যাংকের সহায়তায় 3 বছর আগে গড়ে তোলেন গরুর খামার। 2 চোখে অনেক স্বপ্ন থাকলেও মহামারী করোনায় সবকিছু লণ্ডভণ্ড। আমাদের দুধ বিক্রি করতে পারি নাই, তারপর হচ্ছে খাবার দাম বেড়ে গেছে, আবার গরু পশু অসুস্থ হয়ে গেলে পশু ডাক্তার আমাদের বাসা আসে নাই। আবার এর মধ্যে আমার একটা গরু মারা গেছে পরে 2.5 লাখ টাকা দামের। আবার রোজার ঈদ গেল, রোজার ঈদে আমরা সার পালছি, যারা সার হচ্ছে ওই চালান দরে মোটামুটি বিক্রি করছি, কারণ খাবারের যে দাম আর এর যে দাম আমরা পোষাতে পারি নাই। দেশীয় উদ্যোক্তাদের এমন ক্ষতি পুষিয়ে ব্যবসায় টিকিয়ে রাখতে প্রণোদনা ঘোষণা করে সরকার, কিন্তু এর আওতায় ঋণ বিতরণে বিরূপ আচরণের অভিযোগ উঠেছে ব্যাংকগুলোর বিরুদ্ধে। ওনাদের এখানে গেলে ওনারা তো ঠিক মতো কথা বলতে চায় না, আর বললেও মানে গুছালোভাবে মানে ভালো পরামর্শ যে সেটা তো কখনোই দেয় না। তারপর হচ্ছে যে ওনাদের যদি জিজ্ঞেস করে একটা, ওনারা বলে আর একটা। প্রণোদনার 6,000 কোটি টাকার বিতরণের ভার পড়েছে রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের উপর, যার মধ্যে বিতরণ হয়েছে 30%-এরও কম। নেই কৃষি ঋণ, এসএমইও বিতরণ যৎসামান্য। বাইরে যে প্রচার হচ্ছে যে ব্যাংকগুলো ঋণ দিচ্ছে না, আসলে এটা সঠিক কথা নয়। যারা ঋণ পাওয়ার যোগ্য এবং যারা আবেদন সঠিকভাবে করতে পারছেন, যারা খেলাপি নয়, তাদের কিন্তু আমরা অ্যাড্রেস করছি। এই ঋণ দেওয়ার জন্য
বলেছে সেইখানে একটু আসলে যে আমরা পরিদর্শন করতে পারছি না, যেতে পারছি না, নতুন করে জামানত দেওয়া হয়তো আমাদের গ্রাহকদের জন্য একটু অসুবিধা হচ্ছে, তারপরেও এই সমস্ত সীমাবদ্ধতাকে কাটিয়ে ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। ঋণ বিতরণে এই ধীরগতির সমালোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। বলেন, কৃষি ও এসএমই খাতে ঋণ যথাযথ বিতরণ হলে কমবে খেলাপি। ব্যাংকগুলোর উচিত প্রয়োজন হলে এনজিওদের সাথে, এসএমই সেক্টরের সাথে মানে আপনার সমঝোতা স্বাক্ষর করে, অথবা আপনার যে বিভিন্ন চেম্বার বডিজ আছে ছোট মাঝারি শিল্পের জন্য, তাদের সাথে সমঝোতা স্বাক্ষর করে ব্যাংকগুলো কিন্তু ঋণ দিতে পারে। এটা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বড় ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা ঋণ সহায়তা পেলেও খরায় রয়েছে কৃষক, খামারি সহ ছোট ব্যবসায়ীরা। অথচ তারা বলছেন এই করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তই হয়েছেন তারা। প্রান্তিক পর্যায়ে কৃষকদের এই ঋণ সহায়তা পৌঁছাতে ঋণের আরও সহজীকরণের দাবি করেন তারা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। করোনায় ভয়াবহ ধাক্কা লেগেছে হোটেল ব্যবসায়। এর প্রভাবে প্রায় 3 লাখ হোটেল শ্রমিক ও কর্মচারী চাকরি হারানোর সংখ্যা দেখা দিয়েছে, এমনটি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, BIH। এই জন্য সরকারের কাছে 500 কোটি টাকা তহবিলের দাবি জানিয়েছে এই সংগঠনটি। পর্যটক ও বিদেশিদের দেশে আসার হার নেমেছে শূন্যের কোঠায়। অতিথি না থাকায় খালি প্রায় সব হোটেল। এতে গত 3 থেকে 4 মাসে আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে 1000 কোটি টাকার বেশি। আর কর্মহীন হওয়ার শঙ্কায় আছেন এই খাতের প্রায় 3 লাখ শ্রমিক ও কর্মচারী। প্যাকেজ ফর হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে 50টি আন্তর্জাতিক মানের হোটেলদের সংগঠন বিহা। যদিও আমরা এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো স্টিমুলাস আমরা পাইনি আমাদের এই হসপিটালিটি সেক্টর, যার জন্যই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন। করোনার কারণে এরই মধ্যে এ খাতে প্রায় 2500 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই হোটেল কর্মকর্তা কর্মচারীদের জন্য 500 কোটি টাকা তহবিল চেয়েছে সংগঠনটি। সরকারের নিজস্ব তহবিল হতে 500 কোটি টাকা তহবিল মাসিক বেতন তাদের ব্যাংক হিসাবে সরাসরি অথবা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা। যে হোটেলগুলা ডাক্তারগুলোকে রেখেছেন তারা যদি তাদের বকেয়া বিলগুলো সময় মতো না পান, আমার মনে হয় আমাদের হোটেল শাটডাউন এবং ডাক্তারদেরকে ফুড সার্ভ করার মতো অবস্থা আমাদের থাকবে না। এছাড়া গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার বিল, হোল্ডিং ট্যাক্স মওকুফের দাবি জানায় বিহা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হলো দেশের পুঁজিবাজারে আজকের লেনদেন। ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 9 পয়েন্ট, কমেছে লেনদেনও। আর ডিএসসির মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূচক কিছুটা কমেছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ও সূচক দুটোই কিছুটা কমেছে। দিন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 9 পয়েন্ট কমে অবস্থান করছে 4076 পয়েন্টে। আগের কর্মদিবসের চেয়ে লেনদেন প্রায় 5 কোটি টাকা হয়েছে 247 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 64টির, কমেছে 96টির, আর অপরিবর্তিত ছিল 180টির দাম। আজ ডিএসসির লেনদেনের শীর্ষে ছিল পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। এদিকে সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। দিন শেষে সার্বিক সূচক সিএসপিআই প্রায় 22 পয়েন্ট কমে অবস্থান করছে 11,599 পয়েন্টে। লেনদেন হয়েছে 5,77 লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 42টির দাম বাড়ার বিপরীতে কমেছে 58টির, আর অপরিবর্তিত ছিল 96টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। করোনা ভাইরাস থেকে প্রতিষ্ঠানকে জীবাণুমুক্ত রাখতে পরিপূর্ণ সুরক্ষা সার্ভিস চালু করেছে স্যাভলন সুরক্ষা। এই সেবার মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান নিশ্চিত করতে পারবে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মী আর গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষা। এই সেবার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোকে জীবাণুনাশক ব্যবহার করে জীবাণুমুক্ত করা হবে। প্রতিষ্ঠানের সবাইকে নিজেদের নিশ্চিত দেওয়া হবে স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ। উদ্বোধনী আয়োজনে এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর জানিয়েছেন, করোনা মুক্ত থাকার জন্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় জীবাণুনাশক এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করবে স্যাভলন। সেবা নিশ্চিতের জন্য রয়েছে অ্যাপস, ফেসবুক পেজ আর হটলাইন নাম্বার 16509। ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেলেন সূচনা রহমান। পেশায় তিনি একজন গৃহিণী। বুধবার রাজধানীর মিরপুর 10 নম্বর ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে সূচনার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে পাওয়া যাচ্ছে
10 লাখ টাকা সহ নিশ্চিত ক্যাশ ভাউচার। এই সুযোগ থাকছে কোরবানি ঈদ পর্যন্ত। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। আজকের মতো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন থাকুন, সবাই সুস্থ থাকুন।